আদ্রিতা কোথায় আছে এখন? ওকে আসতে বলো। প্রশ্নটা শুনে মিজান আর কানিজ চোখাচোখি করলো। মেয়ে পালিয়ে আছে কোথাও, ওরা কি উত্তর দিবে বুঝে পাচ্ছে না। মিথ্যে বলে লাভ নেই মিজান, তোর মেয়েকে এখানে আসতে বল, কথা বলবো ওর সাথে। যদি না আসে তবে ওকে পুলিশে ধরিয়ে দিতে কার্পণ্য করবো না আমি। কানিজ চিৎকার করে উঠল। এমন বললেন না ভাইজান, তাহলে মেয়েটার জীবনই শেষ। ও ভয়ে আপনাদের এখানে আসে না। গালিব যদি ওকে কিছু করে? গালিব কিছু করবে? আর আমি আমি ওকে কি করব? ওকে ডাকো কানিজ, কথা বলি ওর সাথে। নাও ফোন দাও। গোলাম রসুলের বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে কানিজ ভয়ে ভয়ে মেয়েকে ফোন দেয়। আধা ঘন্টার মধ্যে বোরখা পরা আদ্রিতাকে দেখা গেল ঘরে। ওকে দেখেই রিফাত এগিয়ে এলো মারতে। আদ্রিতা ভয় পেয়ে গোলাম রসুলের পায়ে পড়ে। সরে দাঁড়াও দিদি, ওইখানটায় বসো। গোলাম রসুলের গম্ভীর কণ্ঠে কিছু ছিল। আদ্রিতার সাহস হলো না তার কাছাকাছি থাকার। ভদ্র মেয়ের মতো সামনের চেয়ারে বসলো। রিফাতকে ইশারা দিলেন টিভিতে ভিডিও চালাতে। গালিবকে মারার জন্য ইশারা করছে আদ্রিতা, এমন জায়গায় পজ করে রিফাত। গোলাম রসুল হাত ওঠালে। কি ভেবে তুমি গালিবকে মার খাওয়ালে? তুমি কি ভেবেছিলে আমরা কেউ কিছু জানবো না? আদ্রিতা নিশ্চুপ বসে রইল। গোলাম রসুলের হুঙ্কারে আদ্রিতা কেন গোটা ঘর কেঁপে উঠল। চুপ করে আছো কেন? আনসার মি। মিনমিন করে উত্তর দিল আদ্রিতা। আচ্ছা, নিজেকে বাঁচাতে, তাই তো? নিজেকে বাঁচাতে আর কত নিচে নামতে পারো তুমি? অন্য কাউকে আদ্রিতা সাজাতে পারো, তাই না? আদ্রিতা ভয়ে কেঁপে উঠল। চাচার কাছে এলে তার ব্রেন এমনিতেই কাজ করে না, আজ যেন আরো বেশি স্থূল হয়ে গেছে। যে মেয়েটা ভিডিও ছেড়েছে সে অভিযোগ দিয়েছে 3 বছর আগে তুমি একই কাজ করেছিলে তার সাথে। 5 জন ছেলের সাথে প্রেম করা, তারপর নিজেকে বাঁচাতে তাকে নিজের জায়গায় ঠেলে দিয়েছিলে। কথাগুলো কি সত্যি? আদ্রিতার মুখে রা নেই, কি বলবে? স্বীকার না করলে কি হবে? করলে হয়তো চাচার রাগ কমবে। আদ্রিতা মাথা দুলায়। মুখে বলো। হ্যাঁ সত্যি, আমি সেবারও নিজেকে বাঁচাতে শোভাকে মিথ্যে বলে আমার জায়গায় ওকে পাঠিয়েছিলাম। এবার তেমন কাউকে পাইনি বলে আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছো, তাই না? আদ্রিতা আতকে উঠল। একদম না চাচ্ছু, আমি কেবল ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। সত্যি বলছি, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। কথা শেষ হওয়া মাত্রই কেঁদে দিল আদ্রিতা। হঠাৎ ওর গালে ঠাস করে আওয়াজ। রোকিয়া উঠে এসে আদ্রিতার গালে চর কষিয়েছে। বেয়াদব মেয়ে, আমাকে তুমি মিথ্যে বলেছিলে কেন? তোর চুরি ধরা পড়বে এই ভয়ে? আদ্রিতা গালে হাত দিয়ে ভ্যাউ ভ্যাউ করে কাঁদে। কানিজ এগিয়ে এসে আরো কয়েকটা চর দিলেন মেয়েকে। রোকেয়াকে উদ্দেশ্য করে বললেন, আরো মারেন ভাবি, ওর জ্বালায় বাড়িতে টিকতে পারছি না আমরা। কি কুক্ষণে এই মেয়ে পেটে ধরেছিলাম। কানিজও কাঁদে মেয়েকে ধরে। এসব দেখেও গোলাম রসুল দমলেন না, গম্ভীর কণ্ঠে বললেন, এসব নাটক বাদ দাও কানিজ। তোমার কারণে মেয়েটা নষ্ট হয়েছে। তুমি জানতে ও কেমন। শোভার বাবা যখন ওর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল তখন তুমি তা আমলে না নিয়ে উল্টো ওকে সাপোর্ট করেছো, শোভার বাবাকে অপমান করেছো। তারপর মেয়েকে বাঁচাতে আমার এখানে পাঠিয়েছো। ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছো যেন কোনোভাবে আমার এখানেই সে থেকে যায়, কিন্তু কখনো এমন কথা বলনি যেন ও এমন কাজ আর না করে। আজ তার ফলাফল তো দেখতেই পাচ্ছ। কানিজ মনে মনে প্রমোদ গুনল, এই লোক সব জানে কি করে? দিদির বাপ কি সব বলে দিল? সে স্বামীর দিকে তাকায়। মিজান তখনও মাথা নিচু করে বসে। ভাইয়ের কাছে মাথা উঁচু করার সাহস তার নেই। তার উপর আজ তার মেয়ে সেই মাথা আরো হেট করে ফেলেছে। শোনো আদ্রিতা, যে পরিস্থিতি করেছো এরপর না তুমি ইউনিভার্সিটিতে পড়তে পারবে আর না আমার বাসায় তোমার জায়গা হবে। মিজান, আমি বলি কি, মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরে যা। গ্রামের এক কলেজে ভর্তি করিয়ে দে। মোটামুটি পাত্র পেলে বিয়ে দিয়ে দিস। কানিজ আতকে উঠল। গ্রামে কিভাবে থাকবো ভাইজান? মানুষ কথা শুনিয়ে মেরে ফেলবে তো। সবার আগে ভাবা উচিত ছিল তোমাদের। তাছাড়া লোকে কথা শোনালে শোনাবে। নিরপরাধ আজমলের পরিবারকে যখন কথা শোনাতো তখন কি ভেবেছিলে একবারও? আমি মনে করি এটাই তোমাদের উপযুক্ত সাজা। যত অন্যায় করেছে আদ্রিতা তার শাস্তি পেতে হবে। বাড়িতেই ফিরতে হবে তোমাদের, আর নয়তো পুলিশি ঝামেলা হবে। জেলেও যেতে হতে পারে আদ্রিতাকে। আর যেহেতু আমার ছেলেকে মেরেছে তাই আমি ওর শাস্তি এটাই চাইব। তোমাদের কাছে দুটো অফার আছে, এক গ্রামে ফিরে যাওয়া
আর 2 জেলে যাওয়া। আমার এখানে আজই শেষ দিন তোমাদের। আমি আর জীবনেও তোমাদের মুখ দেখতে চাই না। কথা বোঝা গেছে? কানিজ কিছু বলতে চাইছিল কিন্তু মিজান বাধা দিল। ভাইজান, আমরা বাড়ি ফিরে যাব। আপনি ঠিকই বলেছেন, প্রায়শ্চিত্ত করতে হবে আমাদের। মেয়েকে তো মানুষ বানাতে পারি নাই, তাই তার কাজের দায়ভার আমার উপরও আসে। আমি সাজা মেনে নিলাম, ওদেরকে নিয়ে গ্রামে থাকবো, লোকের কথা শুনবো, এটাই প্রায়শ্চিত্ত আমাদের। তুমি কি বলো এইগুলা? তুমি জানো না গ্রামে মানুষ কেমন? আমি থাকতে পারবো না। না পারলে জেলে যাও, যেমন মা তেমন তার বেটি। এতদিন আমার কথার দাম দাও নাই, অনেক অত্যাচার সহ্য করেছি। এখন যদি না শোনো তাহলে জাহান্নামে যাও, ফিরে দেখবো না। ছেলেকে নিয়ে চলে যাব। যাও তাড়াতাড়ি কাপড় গুছিয়ে তৈরি হও, রাতের বাসে ফিরে যাব আমরা। চোখের মুখে লবণ পড়ার মতো কানিজ চুপসে গেল। আর আদ্রিতা তো এখান থেকে সরতে পারলে বাঁচে। দুইজনই দ্রুত পায়ে পালালো। ভাইজান, ছোট ভাইয়ের ভুল হিসেবে মেয়ের সব কাজে মাফ চাই। আমি খুবই শর্মিন্দা, কি বলবো জানি না, কিন্তু সত্যি বলি আপনাদের কারো কোনো ক্ষতি করার কথা আমি ভাবতেও পারিনি। মেয়েটা কেন এমন করলো? বাদ দে মিজান, সব কথা শেষ। আর তোর উপর আমার কোনো রাগ নেই, খালি একটাই অনুরোধ, ওদের এইবার কোনো ছাড় দিবি না, না হলে মেয়ে ভবিষ্যতে বড় অঘটন ঘটাবে। কিন্তু অবশ্য এখনো কম কিছু করেনি, যা হয়েছে তাতে তোদের বেঁচে থাকা কষ্টকর হবে, তবুও এটা দরকার আছে। আদ্রিতারা বিদায় হওয়ার পর রিফাত বাবার কাছে এলো। আরেকটা কথা ছিল বাবা। কি কথা? মা খুব খারাপ একটা কাজ করেছে। গোলাম রসুলের ভ্রু যুগল কুঞ্চিত হলো। সে আবার কি করেছে? রোকিয়া ভয়ে ভয়ে স্বামীকে দেখল। রিফাতের উপর রাগ লাগছে ভীষণ। ছেলেটা আচ্ছা বউ পাগল হবে তো। রিফাতের দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করলো। রিফাত গা করলে না মায়ের বারণ। আদ্রিতার উস্কানিতে মা শোভাদের বাড়ি গিয়ে ওর বাবাকে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভেঙে দিয়ে এসেছে। হ্যাঁ, কবে? তুমি কদিন অফিস নিয়ে বিজি ছিলে, সেই সময়। গোলাম রসুলের চোখ মুখে বিরক্তি। তোমাকে নিষেধ করেছিলাম রোকেয়া, আজমলের মতো ভালো মানুষের সাথে এমন কিছু করো না, তুমি শুনলে না। আমার মান সম্মান সব ডুবিয়ে দিলে। রোকিয়া নিজেকে বাঁচাতে মরিয়া হলো। আমার কি দোষ? আদ্রিতাই তো বলল। আর তুমি মেনে নিলে। কচি খুকি তুমি, হ্যাঁ, কিছুই বোঝো না। রেগে গেলেন গোলাম রসুল, কপালে হাত দিয়ে চেপে ধরেন। এখন কি করব? আজমলকে মুখ দেখাবো কি করে? রোকিয়া বিড়বিড় করে বলে, আমি সব নষ্ট করেছি, আমি সব ঠিক করব। তুমি ভেবো না প্লিজ। আর আজমল তোমার কথা মেনে নিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে বিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তাই না? তোমার সাথে কেউ এমন করলে মানতে? রোকিয়া চুপ করে রইল। রিফাতের মনটা খারাপ হলো বাপের কথা শুনে। এমনিতেই শোভা মেয়েটা ভীষণ জেদি। এতদিনে একবারও কথা বলেনি ওর সাথে। এখন ওর বাপ যদি বেঁকে বসে তাহলেই হয়েছে। গোলাম রসুল যেন ছেলের মনোভাব বুঝলেন। তুই টেনশন করিস না রিফাত, আমি দেখছি কি করা যায়। রিফাত শুকনো হাসি দিল। বাবা কি করবে জানে না, কিন্তু ও পাগল হয়ে যাবে শোভাকে না পেলে। মারে, এতদিন যেমন মনে হয়েছে তোর সাথে তেমন ব্যবহার করেছি, কিন্তু এখন থেকে আর না। বরং তুই যেমন বলবি তেমন ভাবে চলবো আমরা। তোর উপর অবিশ্বাস করেছিলাম, এখন বিশ্বাসের ভার তোর কাঁধে ছেড়ে দিলাম। এখন তোর ইচ্ছাই আমাদের ইচ্ছা। আজমল শেখ শোভার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলল। শোভা মুচকি হাসলো। সত্যি বলছো তো বাবা? আমি যেমন বলবো তেমন হবে সবকিছু? আজমল শেখ মাথা নাড়ল। শোভা গম্ভীর হলো। তাহলে আমাকে আর বিয়ে নিয়ে জোরাজুরি করবে না। আমি পড়ালেখা শেষ করে চাকরি করতে চাই। বিয়ে তো করতেই হবে, তবে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই তারপর। ঠিক আছে? আজমল শেখ চেহারার হাসি মুছে গেল। বিয়ের কথা কিছু মলিন স্মৃতি মনে এলো। গোলাম রসুলের বউ সেদিন বড্ড কষ্ট দিয়ে কথা বলেছে। এতটা অপমানিত এর আগে বোধহয় হয়নি। গোলাম রসুলের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি সে। বড্ড আশা করে তার কাছে নিজের মেয়েকে দিতে চেয়েছিল, কিন্তু সেও দুনিয়ায় বাকি মানুষের মতো করলো। মনের হাল মেয়েকে বুঝতে দিতে চাইল না বলে মুখে হাসি ফুটিয়ে নিল আজমল শেখ। ঠিক আছে, এখন বিয়ে না করলে না করবি, কিছু বলবো না আমি, তবে রেজাল্ট কিন্তু ভালো হওয়া চাই। সেটা কি আর বলতে হবে? এতদিনে বোঝনি? আজমল শেখের চোখে স্নেহের ছায়া। খুব বুঝি, তুই তো আমার লক্ষ্মী মা, কিছু বলতে হয় না, আগেই বুঝে যাস। সাজিদা ডাকলো। বাবা মায়ের পুনর্মিলনী শেষ হলে খেতে এসো। খিচুড়ি করেছি আজ, খিদেই পেট জ্বলছে আমার। আজমল শেখ হাসলেন। শুনলি তোর মায়ের কথা? শুরু হয়ে গেছে হিংসে। মা ভুল কি বলেছে বাবা? আমাদের তো তুমি ভালোবাসো না।
এই যে না খেয়ে বসে আছি, বলছো না যে তোরা খেয়ে নে? বিভা ঠোঁট ফোলায়। শোভা হেসে দিল। আচ্ছা হয়েছে, খেয়ে নে, আর অভিমান করতে হবে না। এই আপা, একটা কথা বলি। বিভা উত্তেজিত কণ্ঠে অনুমতি চাইল। হ্যাঁ বল। তোমার ভিডিওতে যে ছেলেটা ছিল, ওকে চেনো তো? কোন ছেলেটা? ওই যে মার খেলো যে। না চিনি না, কেন বলতো? সত্যিই চেনো না? দুলাভাই দেখায়নি? দুলাভাই? কিসের দুলাভাই? কি বলছিস বিভা, পরিষ্কার করে বল, এত রহস্য করছিস কেন? আজমল শেখ মেয়েকে ধমক দিলেন। বিভা অবশ্য বাবার ধমকে দমে গেল না। বাবা, তুমিও চেনোনি? গোলাম রসুল চাচার ছোট ছেলে ওটা। তোর আর মোবাইলে ছবি দেখেছিলাম আমি। আজমল শেখের খাওয়া থেমে গেল। চিন্তিত হয়ে জানতে চাইলেন। সত্যি বলছিস? বিভা কাঁধ ঝাঁকালো। মিথ্যা বলবো কেন? ভালো মতো ভিডিও দেখো, তুমিও চিনবে। তার মানে গোলাম রসুলের ছেলের সাথে আরজিতার সম্পর্ক? ওরা নিশ্চয়ই জানতো না। কি ধুরন্ধর মেয়ে রে বাবা, যে পাতে খাই সে পাতে হাগে। ছি। সাজেদা নিজেকে নিবৃত্ত করতে পারে না। বিভা যা বলছে তা কি সত্যি? ছেলেটা রিফাতের ভাই? সত্যি হলে বিষয়টা মোটেও ভালো হয়নি। ছেলেটাকে ভাইরাল করা ওর উদ্দেশ্য ছিল না। আদ্রিতার সাথে সাথে ছেলেটাও তো ভাইরাল হলো, এমনটা ঠিক হয়নি মোটেও। ওর উচিত ছিল ভিডিওতে আদ্রিতা বাদে বাকি সবাইকে ব্লার করে দেওয়া। এখন ব্যাপারটা এমন হলো যে আদ্রিতা ওর ক্ষতি করেছিল, তাই ও আদ্রিতার চাচাতো ভাইয়ের ক্ষতি করলো। ধ্যাত, এটা কি হয়ে গেল? অপরাধ বোধে মন আচ্ছন্ন হয়ে গেল। রিফাত নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবে নেবে না, এমনকি বাবার বন্ধু মাইন্ড করতে পারে। ধ্যাত, কেন যে একটা ঠিক করতে যেয়ে আর একটা দিকে ঘেটে যায়। শোভা আর খেতে পারে না। ওর খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। ভাত নাড়াচাড়া করতে করতে ভাবে ওকে কি চিনতে পেরেছিল ছেলেটা? এই জন্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ইচ্ছে করে এমন করেছো তাই না? ইচ্ছে করে আমার ভাইয়ের ভিডিও করেছো। তোমার অপমানের প্রতিশোধ এমন করে না নিলেও পারতে। মেসেজ দেখে থমকে গেল শোভা। শোভা ফোন ধরে না বলে রিফাত ফোন করা বাদ দিয়েছে আগেই। আজ মেসেজ দেখে নিজ থেকেই ফোন দিল। রিফাতকে ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। হ্যালো? কি বলতে যাও? ফোন দিলে ধরো না, আজ হঠাৎ এত উদার হওয়ার কারণ কি? রিফাতের কণ্ঠে স্পষ্ট অভিমান। শোভা ইগনোর করে। আপনার সাথে কথা আছে, আসতে পারবেন? আমি গেটে আছি, তুমি আসো আধ ঘন্টার মধ্যে। কথাটা বলেই ফোন কেটে দিল রিফাত। বোকা হয়ে বসে রইল শোভা। এই ছেলে ভার্সিটির গেটে দাঁড়িয়ে মেসেজ পাঠিয়েছে। সে জানতো এমন মেসেজ দেখলে শোভা ফোন করবে। আশ্চর্য। মেজাজ খারাপ করতে যেও হেসে দিল। আচ্ছা, পাগল ছেলে তো। শোভা আসার পর কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে দিয়েছিল রিফাত। শোভা চুপচাপ বসতেই গাড়ি চলতে শুরু করে। শোভা জানতে চাইলো তারা কোথায় যাচ্ছে, কিন্তু রিফাত উত্তর দিল না। কিছুক্ষণ পর পর মিরর ভিউয়ে শোভাকে দেখছে আর চোখে। অনেকদিন পরে দেখা, যেন চোখের তৃষ্ণা মেটাচ্ছে। শোভা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু তাতে যেন ওর শ্যামা মুখের সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। রিফাতের গাড়ি থামিয়ে শোভার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু মেয়েটা এখনো পর্যন্ত ওর দিকে তাকায়নি। রিফাত দীর্ঘশ্বাস ফেলে নজর ফিরিয়ে নেয়। ঘন্টাখানেক পর সেই প্রথম দিনের জায়গায় এসে থামলো। রিফাত এবারও কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে শোভার দিকের দরজা মেলে ধরে। বাঁধানো বেদিতে বসে রিফাত শোভার দিকে ফিরে জানতে চাইলো। বলো, কি বলবে? কি কৈফিয়ত দেবে? ছেলেটা যে আপনার ভাই তা জানতাম না আমি। বিভা বলার পর জানতে পারি। গালিব তো তোমাকে ঠিকই চিনেছে। তুমি নাকি ওকে মেসেজ করেছিলে আদ্রিতার ব্যাপারে। শোভার এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কাজ করেছে, এখন ফল তো ভোগ করতেই হবে। আপনার ভাইয়ের সাথে আদ্রিতার সম্পর্ক, এটা তো আমি ভাবতেও পারিনি। তার উপর তাকে আমি কোনোদিন দেখিনি। চেনার কোনো উপায় আছে? আর আমি ইচ্ছে করে কেন এমন করব? আপনি তো আমাকে চেনেন, জানেন আমি কেমন। রিফাত হঠাৎ রেগে গেল। না, আমি তোমাকে চিনি না, জানার তো প্রশ্নই ওঠে না। তোমার সাথে আমার দেখা হয়েছে কয়দিন? কথাই বা কদিন বলেছো? তুমি কি করতে পারো কি করতে পারো না সেসব কি করে জানবো আমি?
শোভা স্তম্ভিত হয়ে বসে রইল। বোঝা যাচ্ছে রিফাত তার এতদিনের কথা না বলার রাগ ছাড়ছে। তবুও ভীষণ খারাপ লাগলো শোভার। সে মুখ চোখ কাচুমাচু করে বসে রইল। শোভার দিকে তাকিয়ে রিফাত বুঝলো ভুল করে ফেলেছে। এতটা কড়া কথা বলা উচিত হয়নি তার। সে কণ্ঠস্বর খানিকটা নরম করে বলল, কিছু বলতে চাইনি তোমাকে, কিন্তু বলতে বাধ্য করলে। আমার সাথে যোগাযোগ রাখলে দুজন মিলে বেটার প্ল্যান করে জিনিসটা সমাধান করতে পারতাম। আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানা হিচড়া পড়তো না। কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলো না, নিজেকে সর্বজ্ঞানী মনে করেছো। গালিবটা না বুঝে তোমার ফাঁদে পড়ে গেছে। শোভা কাতর গলায় বলল, এভাবে বলছেন কেন? আমি সত্যিই জানতাম না, জানলে তার মুখটা ব্লার করে দিতাম। অনেক বড় উপকার করতে। সরি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তোমাকেও ঠিক বুঝতে পারছি না। মা বাবা গেছিল তোমাদের বাসায়, আঙ্কেলের কাছে মাফ চেয়েছে মা, কিন্তু আঙ্কেল তবুও পুনরায় বিয়ের ব্যাপারে রাজি না, মানা করে দিয়েছে। বলেছে তুমি নাকি এখন আর বিয়ে করতে চাও না, তার হাতে আর কিচ্ছু নেই, একমাত্র তুমি রাজি হলেই বিয়েটা সম্ভব। তার মানে কি দাঁড়ায়? তুমি সত্যি সত্যি আমাদের বিয়েটা ভেঙে দিচ্ছ কেন? রেফাতের কণ্ঠে পুনরায় কঠোরতা ফিরে এলো। শোভা মাথা নাড়ে। আপনাকে তো আগেই বলেছিলাম, বিয়েটা কেবলমাত্র বাবার করতে চেয়েছিল। মা তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে মেঘা, তবুও কেন যে আঁকড়ে ধরে আছো? আমার প্রতি কি একটু অনুভূতি জন্মেনি তোমার? এতটা নিষ্ঠুর হচ্ছ কি করে? শোভা অসহায় চোখে রিফাতকে দেখল। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি সত্যি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আগে পড়ালেখা শেষ করব, চাকরি করব, তারপর বিয়ের কথা ভাববো। আর ইউ ক্রেজি মেঘা, সব তো মিটমাট হয়ে গেছে, এখন কেন এসব বলছো? আর বিয়ে করে কি ক্যারিয়ার করা যায় না? আমি কি বাধা দেবো তোমায়? আপনি বলুন, এত কিছু হওয়ার পর কি আমাদের বিয়েটা হওয়া উচিত? সুখে থাকতে পারবো আমরা? আমার মনে হয় না পারবো। শোভা অনড়ভাবে বলল, তুমি এত শিওর হচ্ছ কি করে? আমাকে দেখে খারাপ মানুষ বলে মনে হয় তোমার? শোভা জবাব দিল না। রিফাতের অস্থির লাগে, মেয়েটা কেন বুঝতে পারছে না তাকে। ওর মধ্যে কি কোনো অনুভূতি কাজ করছে না? সে পা নাচাতে থাকে, অস্থির পায়চারি করে। শেষমেশ পরিচিত মানুষের মতো শোভার পাশে এসে বসলো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, বিয়ে করতে হবে না এখন। তবে একটা শর্ত আছে, আগামীকাল থেকে পরবর্তী 2 সপ্তাহ প্রতিদিন আমার সাথে বেরোবে তুমি। 2 ঘন্টা বসে থাকবে আমার সাথে, কথা বলা না বলা তোমার ইচ্ছা, বাট বসে থাকবে। রাজি আছো? শোভা অসহায় চোখে তাকায়। আগামীকাল থেকে আমার এক্সাম, কিভাবে সম্ভব? তাহলে এক্সামের পরে। এক্সাম শেষ হলে বাবা বলেছে বাড়ি যাবে। দেন এক্সামের মধ্যেই কোনো অজুহাত শুনতে চাইছি না। 2 সপ্তাহ বিরক্ত করব, এরপরও যদি তোমার মনে হয় এখনো বিয়ে করা যাবে না, দেন আমি তোমার জীবন থেকে বিদায় হব, ঠিক আছে? কিছু সময় চুপচাপ বসে ভাবল শোভা, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শোভাকে বই খুলে বসতে দেখে রিফাতের ভ্রু কুঁচকে গেল। শোভা দাঁত। আপনি বলেছেন চুপ থাকলেও সমস্যা নেই, ভাবলাম চুপ থেকে সময় নষ্ট না করে পড়ি, কাজে লাগবে। রিফাত জবাব দিল না, মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। শোভা আবার বলল, তাছাড়া বই আনা যাবে না এমন কোনো শর্ত আপনি দেননি। আমি তোমাকে কিছু বলেছি? পড়ছো পড়ো, এত কথা বলে তো মনোযোগ নষ্ট হবে। শোভা চুপ করে গেল। বনে বনে রিফাতকে উদ্দেশ্য করে ভেঙচি কাটলো কয়েকবার। কি দরকার ছিল পরীক্ষার মধ্যে ঢং করার? এভাবে কি পড়া যাবে? শুধু শুধু তার সময়গুলো নষ্ট করা। শোভা বলেই ফেলে, শুনুন, এভাবে হবে না। আসলে পরীক্ষার মধ্যে এক এক সেকেন্ড গুরুত্বপূর্ণ। এভাবে 2 ঘন্টা নষ্ট করার কোনো মানে নেই। মাফ করুন আমাকে, পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি আর বেরোবো না। রিফাত একবার তাকিয়ে শোভাকে এক নজর দেখে নিল। বেশ শান্ত গলায় বলল, তুমি কোনো কথা মনে হয় ভেবে বলো না, তাই না? মন চাইলো আর বলে দিলে, এর কনসিকোয়েন্স কি হতে পারে সেটাও ভাবো না। পরীক্ষার মধ্যে বেরোলে পড়ার ক্ষতি হবে সেটা আগেই ভাবা উচিত ছিল তোমার, এখন বলছো কেন? শোভা মুখ কাছুমাছু করলো। তখন বুঝিনি। রিফাত সামনের দিকে চোখ নিবন্ধিত রেখে বলল, এখনো বুঝছো না? আজই তো প্রথম বেরোলে, তাহলে বুঝলে কিভাবে সময় নষ্ট হবে কি হবে না? তুমি ভাবছো এই 2 ঘন্টা সময় নষ্ট হবে, আসলে হবে না। আজ পরীক্ষা দিলে পরীক্ষার পর ব্রেনটা ফাঁকা থাকে, পড়তে বসলেই যে পড়া হবে তা না। এই যে বাইরে এসেছো, ঘুরছো, সবুজ গাছপালা দেখছো, এতে তোমার ব্রেনটা ফ্রেশ হচ্ছে নতুন কিছু ধারণ করার জন্য। ফিরে গিয়ে যখন পড়তে বসবে তখন দেখবে পড়াটা চট করে মাথায় ঢুকে যাচ্ছে। বিশ্বাস না হলে আজ টেস্ট করে দেখো। শোভা অনিচ্ছায় হাসল। আপনি বুঝি এমন করতেন? রিফাত অবশ্য হাসল না।
আমি যা করতাম তা কখনোই তোমার পছন্দ হবে না। তাছাড়া আমি কি করতাম তা কে জানতে চায়? বাদ দাও। শোভা বাদ দিল, বইতে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। সত্যি বলতে পারলো না, মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে আছে, পড়া মাথায় ঢুকছে না। বিরক্ত লাগছিল বলে সে জানালা দিয়ে তাকিয়ে কিছুক্ষণ বাইরেটা দেখলো, তারপর বই বন্ধ করে চোখ বুঝলো। রিফাত ওকে দেখে মুচকি হাসলো কেবল। যখন চোখ খুললো দেখলো গাড়ি দাঁড়িয়ে আছে একটা রেস্টুরেন্টের সামনে। পাশে তাকিয়ে রিফাতকে ড্রাইভিং সিটে না দেখে ভয় পেয়ে গেল শোভা। ওকে একা ফেলে কোথায় গেল ছেলেটা? পালিয়ে টালিয়ে যায়নি তো? ভাবনার রেলগাড়ি বেশি দূর যেতে পারল না, তার আগেই গাড়ির জানালায় ঠক ঠক। তাকিয়ে দেখলো রিফাত। সে শোভাকে গাড়ি থেকে নেমে আসতে ইশারা নিল। তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি, দেরি হয়ে যাবে বলে আমি এসে আগে খাবার অর্ডার করে দিয়েছি। এসো, খেয়ে নিই, তারপর তোমাকে নামিয়ে দিয়ে আমি ফিরবো। শোভা চুপচাপ রিফাতের পিছু পিছু এগুলো। টেবিলে নিজের পছন্দের চাউমিন দেখে খুশি হয়ে খেতে শুরু করে দিল। রিফাত নিজের জন্য নিয়েছে হোয়াইট সস পাস্তা। পরের 5 মিনিট ওরা কোনো কথা বলল না। খাওয়া শেষে রিফাত চা নিয়ে এসে শোভার হাতে দিল। যেদিন পরীক্ষা থাকবে আমাকে বলো, চলে আসবো। এইভাবে তোমার ব্রেনটাকে রিফ্রেশ করে দিয়ে চলে যাব। বাকি দিনগুলোতে এসে তোমার ক্ষতি করব না, তাই বলে 15 দিনের কথা ভুলে যাব ভেবো না। প্রতিটা দিন কাউন্ট করব, 15 দিন পর সব বাদ। কিন্তু ঢাকায় গেলে আমি বাসা থেকে বের হই না, তখন আপনার সাথে দেখা করব কি করে? শোভার মুখে চিন্তার ভাঁজ। কি করো কি করবে সেসব জানতে চাইনি আমি। তুমি আমাকে কথা দিয়েছো আমার সাথে বের হবে, সে কথা রাখবে, ব্যাস। শোভা উত্তর না দিয়ে আনমনে চায়ে চুমুক দিল। মন ভালো হয়ে গেল তার। চাটা খেতে অতি চমৎকার। ধুর, কিছু একটা উপায় করে নেবে। আপাতত চা এনজয় করা যাক। শেষ পরীক্ষার দিন যথারীতি রিফাত গাড়ি নিয়ে উপস্থিত। শোভা বাসায় যাবে ভাবছিল। সে কথা রিফাতকে জানাতেই সে অফার করলো শোভাকে সে মোহাম্মদপুর নামিয়ে দেবে। শোভা রাজি হয়ে যায়। এখন তো পরীক্ষা শেষ, তাহলে সময়ের বাধা ধরার বিষয়টা আর থাকলো না। শোভা না বুঝে তাকায়। মানে কি, আমি সারাদিন আপনার সাথে থাকবো? সারাদিনের কথা বলিনি, তবে 2 ঘন্টার বেশি তো থাকতে পারবে। আরেকটা কথা, পারলে বাড়ি যাওয়াটা পিছিয়ে দাও। আজ নিয়ে 5 দিন এলাম, আর 10 দিন বাকি। এরপরে যেখানে খুশি যাও, কিছু বলবো না। কিন্তু বাবাকে কি বলবো? পরীক্ষা শেষ, এটা বাবা জানে। শোভাকে অসহায় দেখালো। তোমার পরীক্ষা শেষ, কিন্তু বিভার সাদাতেরও কি শেষ? ওদের ছাড়া বাড়ি যাবে? আরে তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা দেখি, কিছু একটা ব্যবস্থা করব। করলেই ভালো। শোনা যায় না এমনভাবে কথাটা বলল রিফাত। বাসা থেকে কিছুটা দূরেই নামিয়ে দেয় শোভাকে। তারপর বিদায় না নিয়েই চলে গেল। শোভা অনেকটা সময় সেদিকে তাকিয়ে রইল। রিফাত কেন যেন তার মনের সব কথা আগাম বুঝে যায়। এই যে এতটা পথ এলো, ভাবছিল রিফাত বাসার সামনে নামালে কেউ দেখে ফেললে সমস্যা হবে, বলবে কিছু দূরে নামিয়ে দিতে। মানুষটা বলার আগেই তো বুঝে যায় সব। মনের কথা কি করে বোঝে সে? গোলাম রসুলকে অপ্রসন্ন দেখায়। বিরাগ ভাজন হয়ে জানতে চাইলেন, আর ইউ শিওর? ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছ তো? হ্যাঁ বাবা, ভেবে সিদ্ধান্ত নিয়েছি। তুমি কি তোমার মায়ের উপর রাগ করে আছো? কিন্তু তার কাজে লজ্জিত। তার তরফ থেকেও চেষ্টাও করেছে, তবে আমি জানতাম আজমল রাজি হবে না। ছোটবেলা থেকেই দেখছি তো, ওর আত্মসম্মান বোধ বেশ প্রখর। যত দূর মনে হলো ওর মেয়েটাও ওরই মতন। একদম বাপের ফটোকপি। মনে মনে কথাটা বললেও মুখে কুলু পেটে রইল সে। গোলাম রসুল বললেন, শোনো, একদম নতুন নতুন ঘটনা তো, আমার মনে হয় কিছুদিন পর আজমল নরম হবে। মেয়েটাও তো কম বয়সী, এখন রক্ত গরম। সে হয়তো দিন গড়ালে আরো একটু বুঝদার হবে, আর তার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। আমরা না হয় সে পর্যন্ত অপেক্ষা করি। পাত্র হিসেবে তো তুমি ফেলনা না, যথেষ্ট কোয়ালিটি আছে তোমার মাঝে, অপছন্দের কোনো কারণ নেই। বাপের মুখে নিজের প্রশংসা শুনে লজ্জা পায় রিফাত। আরে না বাবা, আমি অতটাও ভালো না। তোমার ছেলে বলে তো দোষগুলো তুমি দেখতে পাও না। এটা তোমার বিনয়। তুমি জানো ছেলে বলেই আমি তোমার প্রশংসা করব, তেমন বাপ আমি না। তবে যাই হোক, একটা অনুরোধ করি, তুমি মায়ের উপর রাগ রেখো না। ডিপলি ভাবলে তোমার মাকে খুব একটা দোষ দিতে পারি না। সে কিছুটা নরম মনের, আর আদ্রিতাকে তো কিছুটা জানো। ও তোমার মায়ের মাথাটা যথেষ্ট খেয়েছিল, আর তোমার মা বোকা, ওর ফাঁদে পা দিয়েছিল। ভুল তো মানুষই করে, আর মা হলে সে তো মানুষই না। রাগ করিনি বাবা, মায়ের উপর আমার কোনো রাগ নেই। তুমি এসব নিয়ে ভেবো না।
তাহলে সিদ্ধান্তটা পরিবর্তন করো। এরকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হয় না। তোমার মায়ের মনে অপরাধবোধ জন্মাবে। ভালো মন্দ জানি না বাবা, তবে ডিসিশনটা যেহেতু নিয়েছি তাই কাজটা আমায় করতেই হবে, এর বিকল্প নেই কোনো। আর মায়ের সাথে কথা বলবো আমি, তুমি প্লিজ আর মানা করো না। গোলাম রসুল হতাশ চোখে ছেলেকে দেখলেন। ভেবেছিলেন কথা বলে ছেলের সিদ্ধান্ত পরিবর্তনে সক্ষম হবে, কিন্তু পারলেন না। রিফাত তার সিদ্ধান্তে অটল। তিনি উঠে দাঁড়ালেন। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো, আমার দোয়া আছে তোমার সাথে। গাইস, পরিচয় করিয়ে দিই, তোদের হলেও হতে পারতো ভাবি, মানে আমার হলেও হতে পারতো বউয়ের সাথে। ওর নাম শোভা, ছদ্মনাম মেঘা। আর মেঘা ওরা আমার বন্ধু। এই যে বামে দাঁড়িয়ে আছে, ওর নাম মিনহাজ, তারপর হাফিজ, নিয়াজ, আর ও ফুয়াদ। হাই ভাবি, কেমন আছেন? ফুয়াদ হাত তুলল। আরে ভাবি বলছিস কেন? শুনিসনি রিফাত কি বললো? মিনহাজের কথায় ফুয়াদ অবাক চাহনি দিল। বললো হলেও হতে পারতো ভাবি, মানে ভাবি এখনো হয়নি, আবার হবে কিনা তাও শিওর না। ফুয়াদ বোকা বোকা চেহারা করে মাথা চুলকে জানতে চাইল। মানে কি হবে নাকি হবে না? সম্পর্কে এমন অশ্লীলতা থাকলে ওকে আমাদের সামনে নিয়ে এলো কেন? আর পরিচয় বা করিয়ে দিচ্ছে? সেটা রিফাতই ভালো বলতে পারবে। মিনহাজ কাঁধ ঝাঁকালো। ওদের এসব কথা শুনে শোভা বেশ বিব্রত বোধ করলো। ওর ইচ্ছে করছে এখনই এই স্থান ত্যাগ করতে। ও রিফাতের মুখের দিকে তাকালো। রিফাতকে খুব একটা বিচলিত দেখালো না। সে বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো। আরে তোরা এত ইস্যু ক্রিয়েট করছিস কেন? বউ না হলেও তো বন্ধু হতে পারি। নতুন একজন মানুষকে নিয়ে এসেছি, ওকে আপ্যায়ন করবি কিনা করছিস জেরা। আমরা তাহলে চলে যাই। এই মেঘা, চলো তো যাই। রিফাত চলে আসতে নিলে নিয়াজ দৌড়ে এলো। আরে করছিস কি? এতদিন পরে এসে এসব কি বলছিস? বাদ দে ভাই, তোর অভাবে আড্ডা দেওয়া ভুলে গেছি। আয় বস, এত সহজে ছাড়ছি না আজ তোকে। ভাবি সরি মেঘা, তুমি ও এসো। তুমি করে বলছি বলে আবার কিছু মনে করলো না তো? শোভা অনিচ্ছায় ঠোঁটের কোণে হাসি নিয়ে এলো। না ভাইয়া, কিছু মনে করিনি। আমি তো আপনাদের অনেক জুনিয়র, তুমি বললে কিছু মনে করব কেন? দ্যাটস লাইক এ গুড গার্ল। এসো বসো আমাদের সাথে। হাফিজ শোভার দিকে চেয়ার এগিয়ে দিল। তুমি কি জাদু জানো? বলো তো, আমার বন্ধুটিকে সেই কবে শেষ দেখেছিলাম? আমাদের আড্ডায় আসাই তো ভুলে গেছে। বহুদিন পরে আজ আবার তার দেখা পেলাম, তাও আবার তোমার কল্যাণে। শোভা কি বলবে ভেবে পেল না। রিফাতের কোনো ব্যাপার সে জানে না, জানার চেষ্টা করেনি কখনো। এখন মনে হচ্ছে জানা উচিত ছিল। শোভা তাকিয়ে দেখলো রিফাত বন্ধুদের সাথে আলাপে মগ্ন। মিনহাজ, ফুয়াদ আর নিয়াজ রিফাতকে ঘিরে ফিসফিস করছে। রিফাত একবার আর চোখে শোভাকে দেখতে যেয়ে দুজনার চোখাচোখি হলো। এরকম চুপি চুপি কি কথা বলছে ওরা? খুব শুনতে ইচ্ছে করলো। হাফিজ যেন শোভার মনের ইচ্ছে টের পেল। শোভার মন ঘোরানোর জন্যেই ও জানতে চাইল। তোমার কথা একটু বলো তো, কিছুই জানি না তোমার ব্যাপারে। রিফা তো কখনো কিছু বলেনি, কি করে আলাপ হলো তোমাদের? পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলাপ হয়েছিল ওনার সাথে। উনি কথা বলতে এসেছিলেন আমার সাথে। স্ট্রেঞ্জ, রিফাতকে কখনো কোনো অপরিচিত মেয়ের সাথে যেচে পড়ে আলাপ করতে দেখিনি। তার মানে বুঝতে হবে তুমি বিশেষ কেউ। শোভার গাল দুটো রক্তাভ হলো। হাফিজ হাসলো। আরে তুমি দেখি লজ্জা পাচ্ছ। শোভা খুশখুশ কাশলো। হাফিজ প্রসঙ্গ পাল্টে ফেলে। তোমার ভিডিওটা দেখেছি, স্যাড পাস্ট সম্পর্কে জেনে খুব খারাপ লেগেছে। আদ্রিতাকে দেখেছি কয়েকবার, ও ওরকম মেয়ে তা কখনো বুঝিওনি। মেয়েটা বেশ ভালো অভিনয় জানে, বলতেই হবে। এসব বুঝে আপনার বন্ধু বলেছে? হাফিজ জিভে কামড় দেয়। ছি, ওকে ওরকম খারাপ ভেবো না। আর তোমার কোনো কথা ওর পেট থেকে বের করতে পারিনি। বুঝতে পারছো তো তুমি কি ওর জন্য? এই যে মিনহাজকে দেখেছো না, ওকে আমরা মিডিয়া মিনহাজ বলে থাকি। দুনিয়ার যাবতীয় খবর থাকে ওর কাছে। হাফিজের বলার ভঙ্গিতে শোভা হেসে দিল। হাফিজও হাসলো। মিনহাজ কান খাড়া করে শুধালো। এই তোরা কি নিয়ে আসছিস রে? নিশ্চয়ই আমার বদনাম করছিস, তাই না? সে কথা শুনে দুজনে আবার হাসলো। হাফিজ বলল, আসলেই তোর কথা বলছিলাম। কি বলছিলি শুনি? মিনহাজ এগিয়ে এলো, ওর সাথে বাকিরাও।
টুকটাক একথা সে কথা বলতে বলতে বেশ ভালো সময় কাটলো শোভার। যদিও শোভা থাকাতে বন্ধুদের আড্ডা খুব একটা জমল না। বিদায় নিয়ে ওরা যখন বাইরে এলো তখন সন্ধ্যার আকাশে ঘন ঘন মেঘ ডাকছে। শোভার মুখেও যেন মেঘের ঘন ঘটা। রিফাত বার কয়েক তাকিয়ে বোঝার চেষ্টা করলো শোভার মনের হাল। মেয়েটা এতক্ষণ তো ভালোই ছিল, ওদের সাথে তাল দিয়ে হাসাহাসি করছিল, এখন হঠাৎ কি হলো? ওরা কেউ তো তেমন কিছু বলেনি যে রাগ করবে। তাহলে গাড়িতে বসেও কোনো কথা বলল না শোভা। রিফাতও প্রশ্ন করলো না। গাড়ি ধানমন্ডি 27 আসতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এমনই বৃষ্টি যে কয়েক কদম দূরের জিনিসও দেখা যাচ্ছে না। হঠাৎই রিফাতকে মানিক মিয়া এভিনিউতে গাড়ি ঘোরাতে দেখে শোভা ভ্রু কুঁচকে দেখলো রিফাতকে।